সবাইকে স্বাগত। রবিনহুডের গল্প জানেন তো? সেই যে দুর্ধর্ষ ডাকাত যার নামে কাঁপত মধ্যযুগের ইউরোপ। অত্যাচারিত বঞ্চিত সমাজের নিচুতলার গরিবদের কাছে যে মানুষটি ছিল মসিহা, ভগবানের স্বরূপ। অত্যাচারী রাজা আর সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে দরিদ্র ভিখারীদের বিলিয়ে দেয়াই ছিল ডাকাত রবিনহুডের নেশা। কিন্তু জানেন কি, এই বাংলাদেশের বুকেও একদা দাপিয়ে বেড়াতো আর এক রবিনহুড। মুখোশের আড়ালে লুকিয়ে দিনে দুপুরেও তার হাড়ে রেড়ে ডাক শুনে ভয়ে রক্তহীন হয়ে যেত বড় লোক জমিদার আর শ্বেতাঙ্গ মহাপ্রভুদের। এই মন্দিরের ভিতরে ঢুকলে মনে হয় যে শরীরটা ঠান্ডা হয়ে যায়, কোনো গরম। ডাকাতি খুন যখন তো ছিলই, তার পাশে তিথি মেনে আরাধ্য দেবী তাদের সামনে নরবলিও চলত তাদের। দোর্দণ্ড প্রতাপ জমিদার মহাজনেরা তার সামনে দাঁড়িয়ে বড়ি পাঠার মতো ঠকঠক করে কাঁপত। বাংলার সেই কিংবদন্তি দস্যু সর্দার ছিলেন রঘু ডাকাত। আজও যার নামে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ায় অজস্র গল্প, লেখা হয় বই। তার জীবন নিয়ে তৈরি হয় নাটক, সিনেমা, আরো বহুবিধ। কে ছিল এই রঘু ডাকাত? রঘু ডাকাতকে নিয়ে লৌকিক অলৌকিক গল্পকথার শেষ নেই। মুখে মুখে উড়ে বেড়ানো যেসব জনশ্রুতির খোসা ছাড়িয়ে প্রকৃত ইতিহাসে পৌঁছানো খুব একটা সহজ নয়। ইতিহাসের তথ্য প্রমাণ বলে রঘু ডাকাত জন্মেছিল অষ্টাদশ শতকের শেষ দিকেই অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। জন্মসূত্রে তার নাম রঘু ঘোষ। সে প্রায় 200 বছর আগের কথা। সুতানটি, গোবিন্দপুর, কলকাতা তখন দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব প্রভুরা, আর বাংলার গ্রাম দেশে দমন পীড়া চালাচ্ছে নীলকর সাহেবদের দল। নীল চাষে জমির উর্বরতা নষ্ট হতো, অন্য ফসলও ফলতো না, কিন্তু সেসব কথা লালমুখরা কেন শুনবে? পুরোহিত নেই, যার যার মতো শেষে পুজো দেয়, আর দীর্ঘদিন ধরে এরকম হয়ে আসছে। যত ডাকাতি করতো এখান দিয়ে মায়ের কাছে নাম করে যেত, ডাকাতি করে আবার এর কাছে নরবলি দিয়ে ওই ডাকাতরা এই পুকুরে সেই লাশ ভাসিয়ে দিত। না একটা সময় জানা যে এখানে দিনের বেলায় এমন মানে জঙ্গল ছিল, অন্ধকারে মানে দিনের এই জঙ্গলের অন্ধকারে এখান থেকে মানুষ যেতে ভয় পেত। একজন ভদ্রলোক গাছে উঠেছিল, উঠে গাছের ডাল কাটতে গেছে, কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে। অর্থাৎ বোঝানো কি যাচ্ছে যে মা মন্দিরটা ভাঙতে দিতে চাইছে। ঝড়েও পর্যন্ত এই মন্দিরটাকে কিছু করতে পারিনি, একটা ডালও ভাঙেনি। আর যত বড়ই ঝড় আসুক না কেন এই মন্দিরে কোনো। যেসব চাষিরা নিজের জমিতে নীল চাষে আপত্তি জানাতো তাদের পেয়াদা তুলে নিয়ে আসতো। চলতো মারধর, অত্যাচার, বাদ যেত না চাষিদের পরিবার ও পরিজনরাও। রঘু ডাকাতের বাবাও ছিলেন এমনই এক সাধারণ চাষি। নীল চাষে রাজি না হয় নীলকরের পেয়াদারা তাকে এক রাতে তুলে নিয়ে যায়। সাহেবকুটিতে ভয়ঙ্কর অত্যাচারে অসহায় বাবা মারা যান। বাবার এই নির্যাতন আর অন্যায় মৃত্যু মেনে নিতে পারেননি তরুণ রঘু। এই হত্যার বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকেই লাঠি খেলায় বেশ পোক্ত ছিলেন। নীলকর সাহেবদের অত্যাচারের সামনে সেই লাঠিকেই অস্ত্র হিসাবে তুলে নিলেন তিনি। আর পাশে এসে দাঁড়ালো আরো একদল মানুষ। গড়ে উঠল লাঠিয়াল বাহিনী, যাদের প্রথমেই কাজ ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দলবল নিয়ে একের পর এক নীলকুঠিতে চড়াও হতেন তারা। লুটপাট চালানো, জ্বালিয়ে দিত নীলকরদের ঘরবাড়ি। ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার মহাজনদের ত্রাস হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ছড়িয়ে আছে কালী মন্দির। তার বেশিরভাগই খোঁজই ভক্তরা জানেন না, কিন্তু এখানকার বহু কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে সুপ্রাচীন ঐতিহ্য, জড়িয়ে আছে অলৌকিক কাহিনী। এমন ধরনের কালী মন্দিরের অন্যতম বিরল বারাসাতের বিখ্যাত ডাকাত কালীর মন্দির। মোটামুটি 400 বছরের আগে, আচ্ছা, পুরনো। আর এই মন্দিরটা তৈরি ছোট ছোট ইট, কোনো নাম্বার নেই, চুন আর সুরকি দিয়ে। এই বারাসাতের চাপাডালি থেকে কাজীপাড়া হয়ে 3 কিলোমিটার গেলেই পড়বে ডাকাত কালী মন্দির। বহু পুরনো স্থাপত্য সময়ের জাফারে জড়া জীর্ণ এই মন্দিরের বয়স আনুমানিক 400 বছর। কথিত আছে এখানে উপাসনা করত রঘু ডাকাত আর তার ভাই বিধুভূষণ ঘোষ ওরফে বিধু ডাকাত। ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত। এখানে কোনো মূর্তি নেই। কথিত আছে ডাকাতি করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন রঘু, আর
সামন্ত প্রভুদের হাতে ধরা পড়েছিলেন তিনি। সেই রাগে সে অষ্টধাতুর দেবী মূর্তিটি তরোয়াল দিয়ে ভেঙে ফেলেন। পরে নাকি সেই ভগ্নমূর্তিকেই সে পুজো করত। স্বাধীনতার পর এখানে বাসুদেবের একটি মূর্তি দেখা যেত, কিন্তু সেই মূর্তি চুরি হয়ে যাওয়ায় আর কেউ এখানে মূর্তি স্থাপনের সাহস দেখাননি। এখানকার ভক্তরা বহু অলৌকিক ঘটনা সচক্ষে দেখেছেন বলে দাবি করেন। বারাসাতের ডাকাতকালী অত্যন্ত জাগ্রত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রঘু ডাকাতের নাম। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে মনস্কামনা পূর্ণের জন্য আসেন। তাদের দাবি কেউ খালি হাতে ফিরে যান না। কথিত আছে এখানে নরবলিও হতো। ডাকাতি করতে যাওয়ার আগে রঘু ডাকাত এখানে নরবলি দিয়ে পাশের পুকুরে ভাসিয়ে দিয়ে যেত। মন্দিরের পাশে সেই পুকুর আজও বর্তমান। এই মন্দিরের গর্ভ থেকে বেরিয়ে আসা বট গাছই পুজো করেন ভক্তরা। মন্দিরের মূল ফাটক দিয়ে ঢুকে বাঁদিকে গাছের শেকড়ে দেখা যায় হাতের ছাপের মতো অবয়ব। এখনো গাছের যে অংশকে কালী রূপে পুজো করা হয়। প্রতি অমাবস্যা এবং মঙ্গলবার এখানে হোমযজ্ঞের মাধ্যমে দেবীকে বন্দনা করেন ভক্তরা। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন মনস্কামনা পূরণের জন্য। তারা দাবি করেন কেউ খালি হাতে ফেরেন না। স্থানীয় বাসিন্দারাই বহু প্রাচীন এই মন্দিরের দেখা। সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘু ডাকাতের জনপ্রিয়তা, বাড়ছিল শক্তিও। শুরু করে দিয়েছিল তারা অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে। আত্মবিশ্বাস এতটাই ছিল যে ডাকাতদের যে ডাকাতির আগে অগ্রিম চিঠি দিয়ে অপরপক্ষে জানিয়ে দিত লুঠতরাজ আসছে। রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি। যে চিঠি পেত তার মনের অবস্থা কেমন হতো কল্পনা করার বাইরে। গ্রামের বেহাল যোগাযোগ ব্যবস্থাও এক্ষেত্রে সহায় হতো রঘু ডাকাতদের সাথে। থানায় যোগাযোগ করে পুলিশ পেয়াদা ব্যবস্থা করতে করতেই ডাকাতির দিন এসে যেত। ডাকাতির ব্যাপারে রঘুর দল ছিল অপ্রতিরোধ্য আর নিষ্ঠুর। বহু চেষ্টা করেও পুলিশের জালে একবারের জন্য ধরা পড়ে। কিভাবে শ্বেতাঙ্গ পুলিশদের নাকাল হতে হয়েছিল রঘু ডাকাতের কাছে তা নিয়ে আশ্চর্য সব মজার গল্পও আছে বটে। শুধু ডাকাত নয়, সাধারণ মানুষের চোখে তার প্রায় বিপ্লবীর মর্যাদা পেতে শুরু করেছিলেন সে সময়। বাংলার ডাকাতরা অধিকাংশই মা কালীর পরম ভক্ত ছিলেন। অমাবস্যার রাতে ভক্তি সহকারে কালী পুজো করে সিঁদুর আর বলির রক্তমেশা তিলক পরে তবেই লুটপাটের বেরোতে হতেন তারা। এই ভিডিও বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে, আর যদি আমি তোমাদের ভালোবাসা আসছে এই নতুন জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারি, তাহলে খুব ভালোবেসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, মন্তব্য করো। আর নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমি আবার আসবো শিগগিরই নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে।